ঠিক আছে, সবাই ডে 2 নামে একটা ফোল্ডার করেন। এবং এটার ভিতরে index.html। সমস্যা নেই, তাহলে আপনারা দেখেন। তো সাবলাইম ইনস্টল করার পর আপনি ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর ওপেন ফাইল, ওইটাতে ক্লিক করে আপনি কাঙ্ক্ষিত ফোল্ডার খুঁজে দিবেন। ডেস্কটপ ডে 2 এই HTML ওপেন হয়ে গেল। তো এটার মজার বিষয় কি, আপনার কোড লেখা লাগে না। যেমন হচ্ছে HTML এতটুকু লেখার পর আপনি ট্যাব কি প্রেস করবেন। ক্যাপস লকের উপর হচ্ছে আপনার ট্যাবের মধ্যে যখনই আপনি ক্লিক করবেন অটোমেটিক্যালি এতটুকু লেখা হয়ে গেছে। তো আমি আজকে যেটা দেখাবো এটা হচ্ছে, আপনারা মনোযোগ সহকারে দেখেন। এটা হচ্ছে দেখা যাচ্ছে আমরা যদি ফেসবুকে ঢুকি, ফেসবুকে ঢোকার পর যে হেড সেকশনটা, এখানে দেখেন ফেসবুক লেখা এবং সেই সাথে ফেসবুকের একটা লোগো, তাই না? দেখেন এখানে গুগল মিট, ঠিক আছে, মিটের পাশে একটা লোগো দেওয়া, তাই না? আমরা ঠিক এই লোগোটা ইউজ করে আমরা এরকম একটা পেজ বানাবো। তো কি করে বানাবো আপনারা দেখেন। ফেসবুক আমি রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর হেড সেকশনের ভিতরে কিন্তু আপনার আইকনে লিংক দেওয়া আছে। হ্যাঁ বলেন। আচ্ছা 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 আচ্ছা, ডেস্কটপ, আচ্ছা আচ্ছা, ডে 2 একটা ফোল্ডার খুললাম এবং এটার ভিতরে হচ্ছে আপনার ইন্ডেক্স নামে একটা ফাইল নিলাম, index.html, ঠিক আছে। তারপর আমরা সাবলাইম টেক্সট ওপেন করলাম, ঠিক আছে। আবার আপনার প্রথম থেকে দেখাই। সাবলাইম ওপেন করলাম এবং আপনার ফাইল মেনুতে ক্লিক করার পর ওপেন ফাইল ক্লিক করবেন এবং আপনি আপনার ডেস্কটপের মধ্যে আপনার ডে 2 ফোল্ডারটা ওপেন করবেন এবং index.html এ ক্লিক করবেন, ঠিক আছে। তো এবার এখানে এই ডক টাইপ HTML এগুলো লিখবেন কিভাবে? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হুম হ্যাঁ হ্যাঁ, আমরা সাবলাইমে আনবো। তো আনার পর ডক টাইপ HTML ওইটা আমাদের সরাসরি লেখার কোনো প্রয়োজন নেই। আমরা কি করব, HTML এতটুকু লিখবো। লেখার পর ট্যাব কি প্রেস করব। তো ট্যাব কিটা কোথায়? ক্যাপস লকের উপরে। তো ট্যাবের মধ্যে আপনি যখনই প্রেস করবেন সাথে সাথে অটোমেটিক্যালি লেখা অটোমেটিক্যালি চলে আসবে। বুঝা গেছে? হ্যাঁ সেম। যেমন আমি বোর্ডের মধ্যে আপনার লিখলাম, লেখার পর ট্যাব প্রেস করলাম অটোমেটিক্যালি চলে আসছে, ঠিক আছে। তারপর প্যারাগ্রাফের মধ্যে পি লিখলাম, লিখে আপনার ট্যাব প্রেস করলে অটোমেটিক্যালি চলে আসছে। তারপর তারপর H2 লেখার পর আপনি ট্যাব প্রেস করবেন অটোমেটিক্যালি চলে আসবে। বুঝছেন? আপনার আপনার আইকনগুলো আর লেখা লাগবে না বিস্তারিত। তো আমরা যেটা করব এখন দেখেন ফেসবুক, ঠিক আছে। ফেসবুকের মধ্যে দেখেন ফেসবুক লেখা এবং ফেসবুকের একটা লোগো, তাই না?
এরকম প্রত্যেকটা হেড সেকশনে দেখবেন সাবলাইম টেক্সট, এটার মধ্যে সাবলাইমের লোগো দেওয়া, ঠিক আছে। প্রথম আলুর মধ্যে যখন আপনি ঢুকেন প্রথম আলুর লোগো দেওয়া, মিটের মধ্যে দেখেন কর্নারে মিটের একটা আইকন দেওয়া, তাই না? ঠিক আমরাও এরকম ধরনের কাজ করব, ঠিক আছে। এরকম ধরনের কাজ করব ফেসবুকের মধ্যে, ফেসবুকের মতো উপরের হেড সেকশনটা পুরাটা এরকম করব। তো এরকম করতে হলে কি করতে হবে, আমাকে ফেসবুকের আইকনটা ডাউনলোড করতে হবে। তো আইকন কিভাবে ডাউনলোড করব ফেসবুকে, আপনি জাস্ট ফেসবুকের পেজের যে কোনো অংশে, যে কোনো অংশ বলতে খালি অংশের মধ্যে আপনি রাইট বাটন প্রেস করবেন, করার পর নিচে ইন্সপেক্ট এলিমেন্ট এটাতে ক্লিক করবেন। তো এই যে লোগোটা দেওয়া, এই লোগোটা কোন সেকশনে দেওয়া বলেন তো? এটা কিন্তু হেডে দেওয়া। টাইটেলে তো ফেসবুক লেখা, ফেসবুক লেখা হচ্ছে টাইটেলে, আর হেড সেকশনের ভিতরেই এই আইকনটা তারা অ্যাড করে দিছে, লিংক করে দিছে। তো দেখেন আমি ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে যখন আমি হেড, ঠিক আছে, এখানে যখন ক্লিক করব তখন হেডের বিস্তারিত চলে আসবে। এই যে দেখেন, এই যে দেখেন লিংক, এখানে লিংক আপ করছে, এই যে দেখেন এইচরেফ, দেখছেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এইচরেফ এর ভিতর আপনার যে লিংকটা আছে, ঠিক আছে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক ক্লিক বলতে আপনি রাইট বাটন প্রেস করবেন, ওপেন ইন নিউ ট্যাব এটাতে প্রেস করবেন। এই যে দেখেন ফেসবুকের লোগোটা আসছে, তাই না? আপনি এই লোগোটা এখন ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এই যে আচ্ছা 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 আচ্ছা, আমি আবার বুঝাই, আপনি দেখেন যখন আমি ফেসবুকের লোগো ডাউনলোড করব, ঠিক আছে, কারণ আমি চাচ্ছি যে আমি আমার ট্যাবটাকে ঠিক এরকম ফেসবুকের মতো একদম হুবহু বানাবো, ওই উপরের হেড সেকশনটাকে, ঠিক আছে। তো এই হেড সেকশনটাকে বানাতে হলে আমার ফেসবুকের আইকনটা দরকার, ঠিক আছে, এটাকে আইকন বলে। তো ফেসবুকের আইকন আমি কি করে ডাউনলোড করব? কারণ প্রত্যেকটা আইকনেরই একটা নির্দিষ্ট আপনার মাপ থাকে। তো আমি যে কোনো খালি জায়গায় আমি আমার মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট। তো যখনই আমি এই ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করব, করার পরে এই দেখেন ডাইন সাইডে আপনার কিছু কোডিং আসবে। তো আমরা চলে যাব HTML এর পরে হেড সেকশন। তো এখানে হেড সেকশনটা মিনিমাইজ করা, যখন আমি অ্যারো চিহ্নতে ক্লিক করব তখন এটা বিস্তারিত আসবে, ঠিক আছে। তো এই লোগোটা কোথায় থাকবে? এই যে লিংকের ভিতর লোগোটা থাকবে এবং href এর ভিতর লোগোটা থাকবে। তো এখানে href কোথায়? এই যে href, ঠিক আছে। href এর যে আপনার URL দেওয়া, যে একটা অ্যাড্রেস দেওয়া, ওই অ্যাড্রেসের উপর আপনার কার্সারটা রাখবেন এবং রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর ওপেন ইন নিউ ট্যাব, যখন আপনি এটাতে ক্লিক করবেন, এই যে দেখেন নিউ ট্যাব ওপেন হয়ে আপনার ফেসবুকের লোগোটা চলে আসছে। কি বোঝা গেছে এতটুকু? ঠিক আপনি এটা সেভ করবেন। তো সেভ আমরা এটা সবাই পারি, ঠিক আছে। আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে, হ্যাঁ, ওই সেভ ইমেজ অ্যাজ, হ্যাঁ, এটাতে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফোল্ডার, ঠিক আছে, ডেস্কটপের ডে 2 এর মধ্যে আমরা সেভ করে দিলাম। কি পারা? জেপিজি এটা হচ্ছে আইকন, এটা জেপিজি হবে না। আইকন কোন সময় জেপিজি হয় না, ঠিক আছে। তো আমি বলি আপনি কি করে আনবেন, ঠিক আছে। এই যে হাইপার রেফারেন্স, ঠিক আছে, এখানে এটার মাঝখানে কার্সারটা নিয়ে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করেন। রাইট বাটনে ক্লিক করলে দেখেন ওপেন ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করেন। করছেন? এই তো করার পরে আসছে এটা,
না না, তাহলে আপনি ভুল করছেন। আমি আবার দেখাই, আপনি দেখেন ফেসবুকের মধ্যে খালি একটা অংশের মধ্যে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করলেন, ঠিক আছে? ক্লিক করার পরে সবার নিচের একটা অপশন আসবে ইন্সপেক্ট, এই ইন্সপেক্টে ক্লিক করবেন। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, হেডে গিয়ে বাটনে ক্লিক করার পর দেখা যাচ্ছে এই যে দেখেন এইচএরএফ, দেখছেন? হচ্ছে না? আপনি কি মজিলা ফায়ারফক্স ইউজ করেন? আপনার কি এইচএরএফটা আসছে না কি না ওইটা বলেন। আচ্ছা আচ্ছা, কার্সরটা এটার উপরে নেন। ওইটার উপরে নেওয়ার পরে আপনার মাউসের যে রাইট বাটন, হ্যাঁ, ওই রাইট বাটনে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আপনার ওপেনিং নিউ ট্যাব আসছে, আসছে কিনা? কি পাইছেন? আসে না? ও আচ্ছা আচ্ছা, ব্লু কালার অপশন এটা আসবে, কিন্তু আপনি যখন এই এইচএরএফ এর যে লিংকটা আছে এইচটিটিপিএস, ঠিক আছে, এই লিংকটার মধ্যে আপনি কার্সরটা নেবেন, এই লিংকের উপরে এই কার্সরটা নেবেন আপনার মাউসটা নেওয়ার পরে আপনি মাউসের, হ্যাঁ, ওই লেফট বাটন না, আপনি যে মাউসের রাইট বাটনে ক্লিক করলে আপনি ওপেন ইন নিউ ট্যাব আসবে। হচ্ছে না? না না হলে সমস্যা নেই, আমি আপনার পোস্ট দিয়ে দিব, ঠিক আছে? আপনার ফেসবুকের আইকন আমি পোস্ট দিয়ে দিব, কোনো সমস্যা নেই, আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো দেখেন এটা কিন্তু আমি সেভ করলাম, কোথায় সেভ করছি? সেভ করছি হচ্ছে আপনার ডে টু তে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো দেখেন এই ফেসবুকের আইকন, এখন আপনার একটা ছবি এখানে আছে, যদি আমার ফেসবুক, সরি, আমার যদি এই ফোল্ডারের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে যদি 100 ছবি থাকে, তাহলে এটা কি রকম দেখা যাবে? 100 ছবি একদম কি রকম দেখা যাবে? এর ভিতর যদি আমরা ফাইল খুঁজি পাওয়া যাবে না। তো আমরা এটার ভিতর ভাগ করে নেব। কিভাবে ভাগ করব? দেখেন আমি একটা নিউ ফোল্ডার খুললাম, আর এই ফোল্ডার হচ্ছে আপনার ইমেজেস, ইমেজেস নামে একটা ফোল্ডার খুললাম, বা হচ্ছে আইএমজি খুললাম। এটার ভিতর হচ্ছে আমি যত ইমেজ আছে, ঠিক আছে, সব ইমেজ গুলা রাখবো। বোঝা গেছে? সাজিয়ে গুছিয়ে, যেমন টাইটেল, ওইখানে টাইটেলে কি ছিল? টাইটেল ছিল হচ্ছে, আমরা ফেসবুক পেজের মধ্যে যদি যাই, ঠিক আছে, উপরে টাইটেল কিন্তু লেখা ফেসবুক, ঠিক আছে? আমরা অনুরূপ ভাবে আমাদের টাইটেল ফেসবুক লিখে দিব, বা যে কোনো একটা কিছু লিখে দিব। লিখে দেওয়ার পরে আমরা আমরা এন্টার চাপ দিব, এবং এবং এই যে আইকনটা লিংক আপ করব। তো আইকনটা কিভাবে লিংক আপ করব? আমরা যখনই আইকনটা লিংক আপ করতে যাব, তখন, হ্যাঁ, তখন আবার কি লিখবো? আমরা এতে ক্লিক করবো, আইকনটা ইউজ করবো, এ লিখে আমরা ট্যাব প্রেস করব। তো ট্যাব প্রেস করার পরে দেখেন আপনার এইচরেফ এর ভিতরে একটা অপশন তৈরি হলো, এখানেই আমরা লিংক দিব। তো আমরা লিংকটা কিভাবে দিব? আমরা লিংক দিব এই যে আইএমজি, ঠিক আছে? আইএমজি ফোল্ডারের ভিতরেই কিন্তু এই লোগোটা, ঠিক আছে? তো এই লোগোর যে নাম,
নামটা আমরা হুবহু হুবহু পুরাটা কপি করব, কারণ নেম যদি না মিলে তাহলে কিন্তু আসবে না। নেম যদি না মিলে তাহলে কিন্তু এই আইকনটা আসবে না। তো আমরা এটা কপি করে নিলাম। কপি করার পর দেখেন এটা কিসের ভিতর, এটা কিন্তু ইমেজ আইএমজি ফোল্ডারের ভিতর। তো আমরা পাথটা যদি লিখতে চাই আইএমজি ফোল্ডার, ঠিক আছে, এটা লিখে আপনারা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে ওই যে আপনার আইকনের নামটা ওইটা পেস্ট করে দিবেন। পেস্ট করে যখনই আমরা আমাদের ইনডেক্স ফাইলটা ওপেন করব, দেখেন উপরে সেম, দেখেন ফেসবুক আর এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? পাইছেন? আসতেছে না কেন? আসতেছে না এই যে দেখেন আপনি ইমেজ পাথটা মনে হয় ভুল করছেন, ঠিক আছে? আপনি যে আইএমজি ফোল্ডারটা খুলছেন, এই আইএমজির ভিতরেই কিন্তু আপনার আইকন, ঠিক আছে? ওই আইএমজি লিখে আপনি স্ল্যাশ দিবেন এবং ওই যে আইকনের নাম, ওই নামটা বা ইমেজের নামটা এবং হুবহু হতে হবে, একদম হুবহু হতে হবে। আপনারা আরেকটা করতে পারেন, আপনারা উপরে মেটা ট্যাগ ইউজ করতে পারেন। মেটা 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 লিখে আপনারা ট্যাব প্রেস করবেন। এই মেটা ট্যাগ হচ্ছে আপনার কম্পিউটার সবকিছু কিন্তু বাইনারি পদ্ধতিতে আপনার গ্রহণ করে। যখনই আপনি ক্যারেক্টারগুলো লেখেন, তো এই ক্যারেক্টার কিন্তু কম্পিউটার বুঝে না, সেই এই প্রত্যেকটা টেক্সটই এক একটা করে কোড প্রদান করে এবং ওই কোডটা কিন্তু বাইনারিতে আপনার রূপান্তর হয়। আর মেটা ট্যাগ ইউজ করলে আপনার এই জিনিসটা পাকাপোক্ত হয়, আপনার সব ধরনের টেক্সটই সহজে সাপোর্ট করে। মেটা কার্সর UTF-8, আপনি শুধু মেটা লিখে ট্যাব প্রেস করবেন, আর কিছু করা লাগবে না। তারপর আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা, মেটা মেটা হচ্ছে একটা ট্যাগ, এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। তো এই ট্যাগের কাজ হচ্ছে আমাদের যে কম্পিউটার কি কোনো টেক্সট সে আইডেন্টিফাই করতে পারে? আইডেন্টিফাই করতে পারে না। সেই বাইনারি সিস্টেমে সবকিছু আইডেন্টিফাই করে। তো আপনার যে টেক্সটগুলা কিন্তু একটা কোড আকারে বা একটা নাম্বার রিপ্রেজেন্ট করে, তারপর ওই নাম্বারটাই কিন্তু আপনার বাইনারি ইন্ডিকেট করে। এই কারণে আমরা মেটা দিব। আর মেটা যখন আমি দিব, তখন আমার বাইনারির সাথে বা আমার প্রত্যেকটা টেক্সটই সাপোর্ট করবে মেটা ট্যাগ। এর মিনিং হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার বাইনারির একটা ওদের একটা প্রোগ্রাম। এটা দিয়ে আপনার যে টেক্সটগুলা যে একটা নাম্বার প্রেজেন্ট করে, ওইটাকে সে বাইনারিতে রূপান্তর করে। হ্যাঁ, এটা হেডের মধ্যেই লিখতে হবে। এই অংশগুলা আপনার হেডের মধ্যে লিখতে হবে। যেমন আপনি মেটা ট্যাগ বা হচ্ছে এই যে ফেসবুক লিখলাম বা ফেসবুকের আইকন দিলাম, যে হেড সেকশনটা, এটা কিন্তু পুরোটা হেড সেকশনের কাজ। ঠিক আছে? তারপর দেখেন আমি আমি একটা প্যারাগ্রাফ নিলাম, সরি, আমার পিক তো এটা শো করছে, এটা হ্যাঁ, এই যে দেখেন আমি আমার মাউসের কার্সারটা দিলাম হেডের উপর, এটা হচ্ছে আমার ইনডেক্স পেজ, এটা আর পাশেরটা হচ্ছে আপনার ফেসবুক। দেখেন দুইটার হেডের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। ঠিক আপনারা এভাবে আপনার
কপি করতে পারেন বা অন্য কিছু কপি করতে পারেন। আপনি আপনি কি ফেসবুক লোগো ডাউনলোড করেন নাই? আচ্ছা আচ্ছা, আপনি কি ইমেজ ইমেজ আইএমজি যে ফোল্ডার, ওই ফোল্ডারের ভিতর রাখছেন? একদম হুবহু, একদম হুবহু হওয়া লাগবে। একদম লাস্টে ডট আইসিও লেখাটা থাকতে হবে। কি যে বলেন আপনি! দেখেন, আমি যদি এখানে অন্য লোগো ডাউনলোড দেই, ঠিক আছে, মিটের লোগো, ফেসবুকের লোগো, প্রত্যেকটা মানে আমি যে লোগো ডাউনলোড দিব ঠিক ওই লোগোটাই কিন্তু চলে আসবে। ওনার লিঙ্ক আপটা হয় নাই। আহারে, আইকন ফেসবুক আসে না। আচ্ছা, বুঝা গেল জিনিসটা। ঠিক দেখেন, আমরা পরবর্তীতে আরো কিছু শিখব। কি শিখব? আমরা একটা টেক্সট হচ্ছে, আমরা আমরা তো টেক্সট সাধারণত যখন আমরা পি টেক্সট লিখি, পি ট্যাগের মধ্যে দিস ইজ মাই নেম, ঠিক আছে, এই লেখাটা যখন লিখি, এই লেখাটা দেখেন, এই লেখাটা দেখেন আপনার একদম বাম বাম দিক থেকে আসছে। এখন আপনি চাচ্ছেন এই লেখাটা আপনি বাম দিক থেকে শো করবেন না, এই লেখাটা আপনি ডাইন দিক থেকে শো করবেন, ঠিক আছে? তো এটা কিভাবে করবেন? ঠিক এটার ভিতর আপনার পি ট্যাগের ভিতর আপনার একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, ঠিক আছে? অ্যাট্রিবিউট হচ্ছে আপনার ডিরেকশন, DIR, ঠিক আছে? আপনি এটা লিখবেন, এটা লিখে যখন আপনার রাইট টু লেফট, RTL, এটা লিখে যখন আপনি সেভ দিবেন, তখন দেখেন আমার যে লেখাটা, আপনার লেখাটা কিন্তু এই ডাইন দিক থেকে এসে পড়ছে, অনেকটা আরবি লেখার মতো। বুঝতে পারছেন? দেখাচ্ছি। আপনার কোড হচ্ছে ডিরেকশন, DIR, এটা লেখার পর আপনি এটার ভিতরে লিখবেন RTL, মানে রাইট টু লেফট, ঠিক আছে? এটা যখন আবার ডিফল্ট করবেন তখন লেফট টু রাইট, LTR, লেফট টু রাইট। এই যে দেখেন আবার লেফট টু রাইট এসে পড়ছে। আপনি যখন রাইট করতে যাবেন তখন এখান থেকে LTR, মানে কি লেফট টু রাইট। আপনি যখন এটা রাইট দিক থেকে যদি আনতে চান তাহলে আপনি লিখবেন রাইট টু লেফট, ঠিক আছে? RTL, রাইট টু লেফট, ঠিক আছে? এটা লিখে যখন ক্লিক করবেন দেখেন এটা কিন্তু রাইট সাইড দিয়ে আসা পড়ছে। তখন ওইটা CSS এর কাজ, ঠিক আছে? ওইটা আপনি যখন CSS এ যাবেন তখন ওইটা শিখে ফেলবেন। কোনখানে? ওই সাবলাইমে যদি আপনি সেভ করতে চান, Ctrl+S, সেভ হয়ে যাবে। +S,
এই যে দেখেন আপনাদের আরেকটা দেখাই, ঠিক আছে? আরেকটা দেখাই বলতে, আপনি যদি আপনার লেখাটাকে আয়নার মতো করতে চান, ঠিক আছে, আয়নার মধ্যে মিররের মধ্যে দেখেন না, আপনার যখন আপনি একটা টেক্সট আপনি মিররের সামনে শো করেন তখন লেখাটা কিন্তু উল্টা দেখায়, তাই না? এরকমটা হয় কি না? মিররের সামনে যখন আপনি একটা টেক্সট বা একটা কিছু আপনি মিররের সামনে ধরেন তখন ওইটাকে উল্টা দেখায় না? আয়নার সামনে ধরলে কোনো কিছু, ঠিক ওই রকম ভাবে আপনি ট্যাগ কিভাবে লিখবেন, ওই রকম ভাবে একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হচ্ছে বিডিও। এটার পূর্ণ রূপ হচ্ছে বাই ডিরেকশন ওভাররাইট, বাই ডিরেকশন ওভাররাইট, বিডিও। এটা লিখে আপনি ট্যাব প্রেস করবেন। তো ট্যাব প্রেস করার পরে আপনি লিখবেন, যে কোনো একটা লেখা লিখবেন, দিস ইজ মাই ওয়ার্ক, ঠিক আছে? এটা লিখলাম, লেখার পরে দেখেন নিচের অংশটা, হ্যাঁ নিচের অংশটা কিন্তু আপনার ঠিকই আসছে, দিস ইজ মাই ওয়ার্ক, যে অংশটা, এই অংশটা কিন্তু পরিবর্তন হয় নাই, ঠিক আছে? এটা পরিবর্তন যদি আপনি করতে চান আপনার ডিরেকশন চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? আপনার ডিরেকশন চেঞ্জ করতে হলে আপনাকে যে অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, ডিআইআর, ডিরেকশন, ডিরেকশন আর টি এল, রাইট টু লেফট। এটা লিখে যখন সেভ করবেন, সেভ করলে দেখেন লেখাটা কিন্তু আপনার আয়নার মতো রিফ্লেক্ট হয়ে গেল, উল্টা এসে পড়লো, তাই না? আপনার ভয় নাই? সরি, কিন্তু আগেরটা হয় নাই, তাই কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হবে আপনার বিডিও যে ট্যাগটা, ঠিক আছে? আমি আবারও আপনাকে দেখাই, আপনি ভালো করে দেখেন, আপনি ভালো করে দেখেন, বিডিও এতটুকু লিখবেন, লেখার পরে ট্যাব প্রেস করবেন, ঠিক আছে? ট্যাব প্রেস করার পর আপনি খালি জায়গাটায় লিখবেন দিস ইজ মাই ওয়ার্ক, ঠিক আছে? ঠিক প্রথম প্রথম যে পার্টটা, ঠিক বিডিওর পাশে আপনি ডিরেকশন লিখে দিবেন, ডিআইআর, ডিরেকশন, ডিরেকশন লিখে এটার ভিতরে লিখবেন আর টি এল, ঠিক আছে, রাইট টু লেফট। এটা লিখে যখন আপনি সেভ করবেন, কন্ট্রোল প্লাস এস, সেভ করবেন। সেভ করার পরে আপনি ব্রাউজারে যাবেন, গিয়ে রিফ্রেশ দিবেন, এই যে দেখেন উল্টা উল্টা এসে পড়ছে। রাইট রাইট। এবার দেখেন আমি একটা কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ঢুকি, এটা হচ্ছে এই যে দেখেন উইকিপিডিয়া, দেখেন এই লেখাটার নিচে এই যে দেখেন লম্বা একটা টান আপনি দেখতে পাচ্ছেন, একদম এ মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত লম্বা একটা টান, এটাকে বলে আপনার হরিজন্টাল র, দেখতে পাচ্ছেন? এই দেখেন আমি কার্সরটা রাখছি, দেখতে পাচ্ছেন এটা? উইকিপিডিয়ার ভিতর। তো এটা কিভাবে করবেন? এটার জন্য আপনার নির্দিষ্ট একটা ট্যাগ আছে, ঠিক আছে? এটার জন্য নির্দিষ্ট একটা ট্যাগ আছে, আর ওই ট্যাগের নাম হচ্ছে আপনার এইচআর, মানে হরিজন্টাল র। দেখেন এইচআর সিম্পলি লিখবেন, লেখার পরে ট্যাব প্রেস করবেন, ঠিক আছে? ট্যাব প্রেস করবেন, করার পর দেখেন আমি যদি আমার লিঙ্কটা আপনার রিফ্রেশ করি, এই যে দেখেন, দেখছেন এই লম্বা একটা টান হয়েছে, দেখেন উইকিপিডিয়ার সাথে দেখেন মিল আছে, এটার সাথে কি এটা মিল আছে? দেখছেন যে উইকিপিডিয়ার মধ্যে দেখেন আমি কার্সারটা রাখছি, দেখেন এটা, ঠিক আছে? আর এটাকে বলে হরিজন্টাল র, ঠিক আছে? এটার
আইকন হচ্ছে এইচ আর। হ্যাঁ হ্যাঁ, এটা সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ আপনি এভাবেও লিখতে পারেন, আর বেটার গুড প্র্যাকটিস হচ্ছে এটার আগে স্ল্যাশ চিহ্ন দিয়ে দিবেন, একই কথা। HTML5 তো HTML5 সবকিছুই আপনার ওই সাপোর্ট করে নেয়। এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আর সিঙ্গেল ট্যাগ হচ্ছে আপনার একটা লাইনের ভিতরে সব কমপ্লিট করে নেয়। এবার দেখেন আমি হেলো লিখলাম, ঠিক আছে? এই যে দেখেন হেলো লিখলাম, এই হেলোটাকে আমি বোল্ড করব, ঠিক আছে? একটু মোটা করব। একটু মোটা কিভাবে করব? কি ট্যাগ ইউজ করে একটু মোটা করে, ঠিক আছে? বি ট্যাগ। আপনি সিম্পলি বি লিখবেন, বি লেখার পরে ট্যাবে প্রেস করবেন, ঠিক আছে? তার মাঝখানে আপনি যা লিখবেন তাই হচ্ছে আপনার এই মোটা হয়ে দেখাবে। বোঝা গেল জিনিসটা? জিনিসটা কি বোঝা গেল? আপনার বোল্ড কিভাবে করবেন বা একটা লেখাকে কিভাবে মোটা বানাবেন, এই যে এটা, ঠিক আছে? এটা হচ্ছে বি ট্যাগের কাজ। হ্যাঁ, আপনি জাস্ট বি লিখবেন, বির ভিতরে আপনি যা লিখবেন তা কিন্তু বোল্ড হয়ে যাবে। ঠিক এই বিটা আপনার এখন ইউজ হয় না। HTML5 এর মধ্যে এই বি থেকে যেটা বেশি ইউজ হয় বোল্ড করার জন্য, একই কথা, ওইটা হচ্ছে স্ট্রং, STRONG। এই স্ট্রং ট্যাগটা HTML5 এ বেশি ইউজ হয়। আগে বি ট্যাগ ইউজ হইতো, এখন আপনার স্ট্রং ট্যাগটা ইউজ হয়। আর আমরা কিভাবে একটা লেখা ইটালিক করব এটা তো আমরা জানি নাকি, আই ট্যাগ ইউজ করে। ওই দিন দেখাই নাই আই ট্যাগ? হ্যাঁ হ্যাঁ, ইটালিক। আমি আবারও দেখাই আই ট্যাগ। আই জাস্ট ট্যাবে প্রেস করবেন, অটোমেটিক্যালি সব আইসা করবে, ঠিক আছে? এই যে দেখেন ইটালিক, ঠিক আছে? এখন HTML5 এ হচ্ছে এই ইটালিক আই ট্যাগটা থেকে যেটা হয় এটা হচ্ছে আপনার এমফাসাইজ, EM ট্যাগ বেশি ইউজ হয়। আপনি যখন আপনার কোনো একটা লাইনের ভিতর একটা কথা আপনি জোর দিয়ে বলবেন, আপনি যখন একটা কথা জোর দিয়ে বলবেন তখন EM ট্যাগটা ইউজ করবেন। একই কথা, আই ট্যাগ আর EM ট্যাগ একই কথা। এসইওর জন্য আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও ওর জন্য আপনার এই এমফাসাইজ যে ট্যাগটা ওইটা কার্যকর বেশি। তারপর আন্ডারলাইন করতে হলে কি ট্যাগ ইউজ করবেন? কি কোনটা? যে উপরেরটা, এটা? আচ্ছা আচ্ছা, কিভাবে কাজ করে এটা হচ্ছে আপনার যখন আপনার ভিতরে একটা জিনিসকে আপনি জোর দিবেন তখন EM ট্যাগটা ইউজ হয়। আর এসইও করার সময় আপনার ব্রাউজার ওইটা বুঝে নেয় যে এই ট্যাগটাতে আপনার গুরুত্ব দেওয়া হয়েছে বেশি, আপনার কিওয়ার্ড গুলো ফোকাসে আসে। বুঝা গেল? এই জিনিসটা ফোকাসে আসে বেশি, কারণ এটা গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। এটা যেটা আপনি বেশি গুরুত্ব দিতে চান, যে একটা লেখার ভিতরে আপনি যে ওয়ার্ডটাকে আপনি বেশি গুরুত্ব দিবেন ওই ওয়ার্ডটা আপনি এমফাসাইজ, EM লিখে ফেলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ধরেন একটা ওয়েবসাইট, ঠিক আছে? একটা ওয়েবসাইটের মধ্যে আপনি এটা বুঝবেন না এটা কি কি করবে। আপনি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিবেন, ঠিক আছে? কিওয়ার্ড লিখে যখন আপনি গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দেওয়ার পরে আপনার উনি যদি EM ট্যাগটা ইউজ করে, ঠিক আছে, ওইটার সাথে যদি আপনারটা মিলে যায়,
ওর রেজাল্টটা কিন্তু আগে চলে আসবে, ওর পেজটা আগে চলে আসবে। এটা আপনি বুঝবেন না, আপনি কোডিং দেখলে একমাত্র বুঝবেন। আর এই এম ট্যাগটা দেখতে অনেকটা ইটালিক ফন্টের মতো, এই যে ইটালিক ফন্টের মতো। এই ইটালিক আর ইএমটা হচ্ছে একই। এসইওর ক্ষেত্রে ইএম ইউজ করে, আই এতটা ইউজ করে না। আর ইটালিক ফন্ট আপনি যেখানেই দেখবেন টেক্সটের ভিতর, আপনি বুঝতে হবে যে এই টেক্সটার মধ্যে নিশ্চয়ই কোনো বৈশিষ্ট্য আছে, তা না হলে এমনিতেই ইটালিক করে না। বুঝে গেল জিনিসটা? তারপর আপনি একটা জিনিস আন্ডারলাইন করবেন। আন্ডারলাইন করলে আমরা কি ট্যাগ ইউজ করি? আন্ডারলাইন যদি করি তাহলে আমরা ইউ ট্যাগ ইউজ করি। ইউ লিখবেন, লিখে আপনি জাস্ট একটা ট্যাবে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর এটার মধ্যে আপনি যা লিখতে চান তাই লিখে ফেলবেন এবং দেখেন, এই দেখেন হেলো নিচে আন্ডারলাইন হয়ে গেছে। মনে থাকবে? আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ইউজ করা হয়। আপনাদের এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। আপনি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি অনেক সময় দারাজ বা কোনো সাইটের মধ্যে যখন ঢুকেন তখন পণ্য কিন্তু ছাড় দেয়, দেখা যাচ্ছে 450 টাকা লেখার পর ওইটার মাঝখানে আপনার এই যে দেখেন 450, এটার মাঝখানে আপনার কেটে নিউ প্রাইস দিছে 234। এরকমটা প্রায় দেখা যায় না? ছাড় দেয়। তাইলে এটা ওরা কিভাবে করে বা কিভাবে আপনি করবেন? আপনি যদি করতে চান তাইলে দেখেন, আপনি যেটা ইউজ করবেন ডিলেট ট্যাব ইউজ করবেন, DEL ডিলেট। এটা লিখে আপনি প্রেস করবেন এবং এটার মাঝখানে লিখবেন, ঠিক আছে, 450 টাকা, ঠিক আছে? আর মনে করেন এই ডিলেট ট্যাবের বাহিরে লিখলেন আপনি, ঠিক আছে, ছাড় দিয়ে হচ্ছে 300 টাকা। দেখেন যখন আমি ডিলেট ট্যাবের ভিতর, ডিলেট ট্যাগের ভিতর যখন আমি 450 টাকা লিখলাম, সাথে সাথে দেখেন এটা রেজাল্ট কিন্তু 450 কেটে গেছে। তার মানে আপনি কোনো বাক্যের বা হচ্ছে আপনার একটা প্যারাগ্রাফ বা যে কোনো কিছু যদি মাঝখান দিয়ে এভাবে কেটে ফেলতে চান তাহলে ডিলেট ট্যাগ ইউজ করবেন, DEL। মনে থাকবে? DEL মানে ডিলেট। ঠিক আমরা যখন দেখি আপনার লগের মধ্যে কি লেখা, log 10 বা log 2, এরকমটা আমরা দেখি না অনেক সময়? আমরা দেখি এই লগের মান যখন আমি বসাতে যাব তখন দেখেন লগ লিখবো, লেখার পরে যে ট্যাগটা ইউজ হয় এটা হচ্ছে আপনার সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে আপনার উপরে স্কয়ার বা কিউব দিতে চাইলে আপনি সুপারস্ক্রিপ্টটা ইউজ করবেন। আর সুপারস্ক্রিপ্ট যে ট্যাগটা ওইটার সিম্বল কি? ওইটার ট্যাগ হচ্ছে SUP, ঠিক আছে? এটা লেখার পর আপনি ওই ট্যাবের মধ্যে ক্লিক করবেন এবং এটার মধ্যে যখন আপনি 3 লিখবেন দেখেন আমাদের রেজাল্টটা কি আসে, log 3। দেখছেন? জিনিসটা কি বোঝা গেল? আপনি এরকম ভাবে করতে পারেন। তারপর কি সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট আপনি এটার ভিতর স্কয়ার 2 দিলেন, তারপর এখানে প্লাস দিলেন, প্লাস দিয়ে আপনি কি লিখতেন বি সুপারস্ক্রিপ্ট তারপর 2 দিলেন। দেখেন এটা রেজাল্ট কি আসে? এটা রেজাল্ট কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার আসছে, তাই না? ঠিক
এভাবে লগের নিচে অনেক সময় মান থাকে, ওই মানটা আমরা কিভাবে বের করব বা ওই মানটাকে আপনার কি বলে। যেমন সুপারস্ক্রিপ্ট মানে কি স্কয়ার বা কিউবের ক্ষেত্রে ইউজ হয়, উপরে ইউজ হয়। ঠিক আরেকটা আছে সাবস্ক্রিপ্ট, ঠিক আছে, ওই সাবস্ক্রিপ্ট যেটা ওটা হচ্ছে আপনার নিচে ইউজ হয়। ঠিক আছে, কিভাবে নিচে ইউজ হয় দেখেন, এই যে দেখেন আমি লগ লিখলাম, লগের পর আপনি খালি এস ইউ বি লিখবেন। ঠিক আছে, এস ইউ বি লিখে জাস্ট ট্যাবে ক্লিক করবেন। ঠিক আছে, তার মধ্যে যদি আপনি মান 3 দিয়ে দেন, দেখেন আমাদের আলটিমেট রেজাল্ট কি হবে, লগের নিচে 3 আসছে। এটাকে পি ট্যাগের ভিতরে আনলাম, এটার কারণ হচ্ছে আপনি দেখেন এটাকে নিচে নামালাম, আগেরটা দেখেন পি ট্যাগ ইউজ করি না, দুইটার সাথে সাথে মানে একই সাথে হয়ে গেছে। আর এটাকে আপনার বলে হচ্ছে আপনার একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট যেমন আপনি দেখেন, আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, এই যে দেখেন, এই যে পি ট্যাগ যখন আমি ধরলাম, আপনি দেখেন পুরাটা লাইন কিন্তু আমার ব্লক হয়ে গেল। ঠিক আছে, মানে পি ট্যাগ যখন আমি শেষ করব, এই পুরা লাইনের ভিতর আমি আর কোনো কিছু লিখতে পারবো না, এটা একদম ব্লক হয়ে গেছে, ব্লক লেভেল এলিমেন্ট। বুঝা গেল? আমরা যখন একটা ইমেজ ইউজ করি, ইমেজ কিন্তু ইনলাইন এলিমেন্ট, এটা কিন্তু আপনার ব্লক লেভেল এলিমেন্ট না। যেমন আমরা পি ট্যাগ ইউজ করি, পি ট্যাগ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আমরা যদি ইমেজ ইউজ করি বা বোল্ড ইউজ করি, আন্ডারলাইন ইউজ করি, এগুলা কিন্তু ইনলাইন, এগুলা হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট। আর ব্লক লেভেল এলিমেন্ট হচ্ছে যেটা আপনার পুরাটা ব্লক করে ফেলে, আপনার অন্য কোনো কিছু লিখতে পারবেন না। এই যে দেখেন পি ট্যাগ, পি ট্যাগের ভিতরে দেখেন পুরাটা ব্লক করে ফেলছে, এটার মধ্যে আর কোনো কিছু লিখতে পারবেন না। এই কারণে আমরা যখন পি ট্যাগটা ইউজ করি ব্লক লেভেল এলিমেন্ট, এটা কিন্তু পুরাটা একটা নিজস্ব মানে যে আপনার রটা যায় পুরাটা একটা জায়গা খায়া নেয়। বুঝতে পারছেন জিনিসটা? এবার দেখেন, এই যে দেখেন, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা জিনিস, দেখেন লগ 3, ঠিক আছে, লগ 3 পর a স্কয়ার প্লাস b স্কয়ার, এর মধ্যে কিন্তু কোনো ফাঁকা নাই, তাই না? এখন আপনি যদি ফাঁকা দিতে চান, তাহলে আপনি কি ট্যাগ ইউজ করবেন? আপনি যদি ফাঁকা দিতে চান, তাহলে হচ্ছে আপনি রাইট বিআর ট্যাগ ইউজ করবেন। বিআর ট্যাগ যখন আপনি ইউজ করবেন, তখন দেখেন এই যে নিচে নেমে গেল। ঠিক আছে, আপনি যদি এই বিআর ট্যাগ যদি আরো কয়েকবার লেখেন, ঠিক আছে, আপনি যদি বিআর ট্যাগ ঠিক যতবার লিখবেন, দেখেন তত নিচে নেমে যাবে জিনিসটা। আমরা আসতেছি, ঠিক আছে, আমরা আসবো, এটা আছে আমাদের পিছনের লেকচার গুলাতে আছে। এবার দেখেন আপনার অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে, আপনি কিভাবে একটা অ্যাব্রিভিয়েশন ইউজ করবেন, সংক্ষিপ্ত রূপ ইউজ করবেন। আচ্ছা, এটাতে ফুল মিনিং দেয় নাই। আমরা দেখেন সংক্ষিপ্ত রূপ যখন ইউজ করব, তখন অ্যাব্রিভিয়েশন দিয়ে ইউজ করব। কিভাবে ইউজ করব আপনারা দেখে নেন, ঠিক আছে, ভালো করে দেখে নেন। আমি যখন আপনার অ্যাব্রিভিয়েশন ইউজ করব, ABBR, এটা কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে। যেমন দেখেন,
WHO এর পূর্ণ রূপ কি বলেন? রাইট রাইট। এখন দেখেন, এই যে দেখেন অনেক সংক্ষিপ্ত রূপ আছে যেগুলা আমাদের ইন্ডিকেট করে দিতে হয়। আপনার ক্লায়েন্টের কাছে ইন্ডিকেট করে দিতে হয়। দেখেন WHO, অনেকেই আছে WHO পূর্ণ রূপ জানে না, ঠিক আছে, বা অনেকে অ্যাব্রিভিয়েশন আছে অনেকেই জানে না। তখন তারা কিভাবে জানবে এই জিনিসটা? এই জিনিসটা জানবে আপনি এই অ্যাব্রিভিয়েশনের ভিতরে আপনি একটা টাইটেল ট্যাগ ইউজ করে ফেলবেন, TITLE, টাইটেল ইউজ করে ফেলবেন এবং এটা ফুল ফর্ম লিখে ফেলবেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। যখনই আপনি এটা করে ফেলবেন, ঠিক আছে, এটা করার ফলে আমরা কি উপকার পাইলাম, ঠিক আছে। আপনি যখন দেখেন কার্সরটা যখন এখানে নিবেন, কি ব্যাপার, এবার আসলো না কেন, আমি আবার একটু চেক করে নিই। কোন একটা ভুল আছে জায়গাটায়, জায়গাটায় কোনো এক জায়গায় ভুল আছে ট্যাগের মধ্যে, তো আমরা এটা সংশোধন করে নেব। না না, এটা না, আপনি এখানে যে টাইটেলটা দিবেন এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন এটার মধ্যে আছেন, যখন আপনি আপনার কার্সরটা নেবেন, ঠিক আছে, এই যে দেখেন কার্সরটা নিচে, দেখেন নিচে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফুল ফর্মটা কিন্তু আইসা পড়ছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, যখন আমরা একটা শর্ট ফর্ম ইউজ করব, ঠিক আছে, এই শর্ট ফর্মটা অনেকে জানতে না পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষই ধরেন জানে না, আপনি এমন একটা ইউজ করলেন, ঠিক আছে, তো ওদের আপনার ভিজিটরদের সুবিধার জন্য আপনি এই অ্যাব্রিভিয়েশনটা, এই ট্যাগটা ইউজ করবেন। যখন এটা ইউজ করবেন, যখন তখন আপনার ক্লায়েন্টরা যখন এটার উপর মাউস নিবে, ঠিক আছে, মাউস নিয়ে যখন 1 সেকেন্ড মাউসটা রাখবে, সাথে সাথে এটা ফুল ফর্ম কিন্তু চলে আসবে, ওদের বুঝতে কিন্তু সুবিধা হবে। আপনি উইকিপিডিয়া বা হচ্ছে বিভিন্ন ভালো ভালো যে সাইটগুলা, ওইগুলাতে আপনি এই জিনিসটা পাবেন। কি বোঝা গেছে? তারপর আমরা যখন একটা লিঙ্ক ক্রিয়েট করি, ঠিক আছে, লিঙ্ক হচ্ছে কিভাবে ক্রিয়েট করি, google.com। এই দেখেন google.com আমি কপি করলাম, ঠিক আছে। তো কপি করার পরে আমরা এই কাজটা আগেও করছি, তারপর এখন আবার আরেকটু নতুন ভাবে কইরা শিখি। যে কিভাবে শিখলাম, অ্যাট্যাগ আমি ইউজ করলাম। ইউজ করার পরে দেখেন আমি যখন গুগলের অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং তার পাশে আমি গুগল লিখে দিলাম, ঠিক আছে। তো দেখেন আমি তখন রিফ্রেশ দিব গুগল, ঠিক আছে, যখন এটাতে ক্লিক করব, দেখেন আমি কিন্তু এই পেজের মধ্যে এসে নিয়ে আসতেছি, ঠিক আছে। তো আমাদের পেজটা এটা কিন্তু হারায় গেছে, ঠিক আছে। অনেক জায়গায় দেখা যায় আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন নতুন একটা ট্যাব ওপেন হয়, ওপেন হয়ে ওই জিনিসটা ওপেন হয়, এরকমটা দেখছেন কি? এটা কিভাবে করবেন, ঠিক আছে। এটা করতে গেলে আপনি দেখেন ওই এর ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে, ওই আপনার href এর পাশে, ঠিক আছে। আপনি কি লিখবেন, আপনি টার্গেট লিখবেন, টার্গেট, ঠিক আছে। টার্গেট মানে আপনারা এই লিংকটা কোথায় নিয়ে যাবে, ঠিক আছে। এই লিংকটা যখন আপনি নিউ একটা উইন্ডোজ ওপেন করবেন তখন একটা আন্ডারস্কোর দেখার পরে ব্ল্যাঙ্ক লিখবেন, ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এখন দেখা যায় আমরা রিফ্রেশ করছি, করার পরে দেখেন এখানে যখন ক্লিক করছি, দেখেন নতুন ট্যাব ইউজ হয়েছে, ওপেন হয়েছে, আমার আগের ট্যাবটা ঠিকই রয়েছে। বুঝছেন জিনিসটা?
টার্গেটে ব্ল্যাঙ্ক লিখলে আপনি যখন আপনি লিংকে ক্লিক করবেন, দেখেন আপনার কিন্তু পেজ থেকে তারপর নতুন একটা ট্যাব কিন্তু আপনার ওপেন হইছে, হইয়া ওই লিংকে ঢুকে যাবে। এই জিনিসটা কি আপনারা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আগের আচ্ছা আমাদেরকে দিব। আচ্ছা দেখেন, দেখেন আবারও দেখেন, আমি আমি একটা লিংক তৈরি করলাম, ওই লিংক তৈরি করলাম। এবার ভালো করে আপনারা লক্ষ্য করে দেখেন। হুম আমি যখন এই লিংকটাতে যখন আমি ক্লিক করব, ঠিক আছে, সাথে সাথে দেখেন এই এই ট্যাবটাতেই কিন্তু আপনার ওপেন হয়ে গেছে, ঠিক তাই না? এখন আমরা অনেক জায়গায় দেখতে পাই যে আমরা যখন একটা লিংকে ক্লিক করি তখন এই পেজটার মধ্যে ওপেন হয় না, তার পাশে নতুন একটা ট্যাব, এরকম একটা ট্যাব আপনার ক্রিয়েট হয় এবং ওইটার মধ্যে লিংকটা চলে আসে। ঠিক এটা আমরা কিভাবে করব? হুম এটা করব ওই সেম প্রসেসই। এখানে একটা অ্যাট্রিবিউট শুধু যোগ হবে, এই অ্যাট্রিবিউট হচ্ছে টার্গেট। হুম টার্গেট টার্গেট হচ্ছে আপনার লিংকটা কই ওপেন হবে, যখন আপনি একটা আন্ডারলাইন দিবেন, আন্ডারলাইন দিয়ে ব্ল্যাঙ্ক, BLANK ব্ল্যাঙ্ক, এটা যখন আপনি লিখবেন, দেখেন আমি পেজটা যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে দেখেন আমি যখন এখানে ক্লিক করব সাথে সাথে দেখেন নতুন আরেকটা ট্যাব আপনার ওপেন হয়ে যাচ্ছে, ওপেন হয়ে ওই ট্যাবটাতে ওই লিংকটা আমার চলে গেছে। আমার আগের যে ট্যাবটা এটা কিন্তু ঠিকই রয়েছে। বুঝতে পারছেন জিনিসটা? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ রাইট রাইট। প্রথম ক্লাসে আপনার 25 জন 22 জন ছিল, 22 জন। এটা এটা ডাউন হচ্ছে আপনার ওই এলাকাতে আপনার লোডশেডিং, আমাকে বেশ কয়েকজন ফোন দিছিল, আপনার লোডশেডিং এর নাকি একটু প্রবলেম, আপনার ওই বৃষ্টি হয়েছে তো, গতকাল রাতে নাকি বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির কারণে ওরা মানে ওই নেট নেট সংক্রান্ত বিপদে পড়ছে আর কি, যার কারণে তারা জয়েন করতে পারে নাই। হুম অবশ্যই, অফকোর্স।
জি 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 স্যার। Yes, yes sir, yes sir, yes sir, yes sir. Inshallah sir. जी सर। Yes sir. Yes sir. Inshallah, inshallah sir. Inshallah, inshallah. Inshallah, inshallah. আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।
আমরা চাবো আপনি মধ্যে মধ্যে আসবেন, এসে আমাদের ইন্সপায়ার করবেন। জি স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ স্যার। তো স্যার যেটা বললো ওটা সামারি হচ্ছে আপনার যে ওয়েব যে ডেভেলপমেন্ট বা ডিজাইন, এটা হচ্ছে বাস্ট একটা হিউজ একটা আপনার ফিল্ড, ঠিক আছে, যেখানে কোনো কুল কিনারা নাই। আপনি ডেভেলপমেন্ট আপনি চাইলে আপনি পিএইচপি দিয়ে করতে পারবেন, লারাভেল দিয়ে করতে পারবেন, কোডিনেটর দিয়ে করতে পারবেন, রিএক্ট, মানে অভাব নেই, ঠিক আছে। এটা বাস্ট একটা এরিয়া, যে এত স্বল্প সময়ে এত বড় এরিয়াটা ধরা সকলের জন্যই কষ্টকর। তো আমরা যে কোনো একটা বা দুইটা বিষয়ে একদম এক্সপার্ট হয়ে যাব আপনার দেখা যাচ্ছে যেন আমরা কোন একটা ফ্রিল্যান্সিং কাজ করতে পারি। আর এর জন্য আমি আপনাদের বরাবরই বলি যে ওই আগের ক্লাসটাতেও আমি আপনাদেরকে বলেছি যে আমি যতটুকু করাই এতটুকের ভিতর আপনি সীমাবদ্ধতা থাকেন না, ঠিক আছে। কারণ এটা এত ভাস্ট এরিয়া, আমি মানে সবগুলা কভার করা কোনোদিন পসিবল না। এইচটিএমএল আর সিএসএস এত স্বল্প সময়ে
কভার করা পসিবল না। তো আপনারা কি করবেন যে W3 স্কুল, ঠিক আছে, যে লিঙ্কটা আমি দিয়ে দিছি, ঠিক আছে, ওইখান থেকে বা ইউটিউবের টিউটোরিয়াল বা এক্সট্রা অনেক কিছুই আপনারা শিখবেন, প্র্যাকটিস করবেন। আর আপনারা যদি আমার সাথে আমি যতটুকু করাই এতটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকেন, তাহলে যে আপনাদের এক্সট্রা ক্রিয়েটিভিটি ওইটা আসলে ওইভাবে গ্রোথ করবে না। বোঝা গেল? আপনাকে নির্দিষ্ট একটা গণ্ডি থেকে বের হয়ে আসতে হবে। কি বুঝতে পারছেন সবাই? আপনারা আমি যে কাজ দিব তার বাইরেও আপনি করবেন। হ্যাঁ, যেমন আমার গতকাল ইমেজ টেকটা দেখানোর কথা ছিল, তো ওইটা আমি দেখাই নাই। তো না দেখাইলেও দেখা যাচ্ছে অনেকেই W3 স্কুল বা কোনো একটা সোর্স বা যে কোনো মাধ্যমে কিন্তু তারা ইমেজটা নিয়ে আসছে, ঠিক আছে। ওই রকম আরো বেশি বেশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনাদের দেখাতে হবে, বুঝছেন? আর আমি আজকে ট্রাই করব আপনাদের একটা লিস্ট দেখাতে। লিস্ট বলতে যেখানে 6টা বিভাগ থাকবে, 6টা বিভাগের ভিতর দেখা যাচ্ছে ঢাকা বিভাগের জেলা থাকবে, জেলার ভিতর দেখা যাচ্ছে থানা থাকবে, যে একটা লিস্ট, ওই রকম একটা লিস্ট আজকে দেখানোর ট্রাই করব। প্লাস হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফর্ম, আপনারা ওই বিভিন্ন ওয়েবসাইটে আপনারা নিশ্চয়ই রেজিস্ট্রেশন করেন, নাম, পাসওয়ার্ড, ইমেল দেখা ওই রেজিস্ট্রেশন ফর্ম আজকে দেখানোর চেষ্টা করব, বুঝছেন? তো আমরা দেখেন, আমরা এখন কি করব, একটা ইমেজ, ঠিক আছে, একটা ইমেজ করা আমরা শিখব, ঠিক আছে। ইমেজটা কি করে করব? তো আমরা একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি আমার একদম মনে ছিল না, তো ধন্যবাদ আপনাকে। দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, তো দেখেন, আমি যে কোনো একটা ইমেজ, ঠিক আছে, কপি করলাম বা আমি যে কোনো একটা ইমেজ ডাউনলোড করলাম, ওইটা কোনো ফেক না। তো এটা আমরা ডে টু যে ফাইলটা আছে, ওই ফাইলটার ভিতর ওই ইমেজ আইএনজি যে ফোল্ডারটা, ওই ফোল্ডারের ভিতর আমার ইমেজগুলা থাকবে, ঠিক আছে। আমরা দেখা যাচ্ছে এটার ভিতরে যদি সাজাইতে চাই সাজাইতে পারি, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, এই একটা ইমেজ দিলাম। তো এই ইমেজটা আমরা লিঙ্ক আপ করব, ঠিক আছে। এই লিঙ্ক আপটা আপনারা দেখেন ওই দিন থেকে একটু আলাদা হবে। আমরা ইমেজ যদি লিঙ্ক আপ করতে চাই, তাহলে আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে? আমরা কি ট্যাগ ইউজ করব? ING, দেখেন সাবলাইনের কত, না ING শুধু আমরা লিখবো, হ্যাঁ, লিখে খালি আমরা ট্যাব পেজ করব, দেখেন SRC অটোমেটিক চলে আসছে, তাই না? আর এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, হ্যাঁ, এক লাইনের ভিতরে এই ট্যাগটা শেষ। এটা ক্লোজিং করতে হবে না, বা গুড প্র্যাকটিসের জন্য চাইলে স্ল্যাশ দিতে পারেন, না দিলেও চলে, এটা কোনো ফ্যাক্ট না। তো এই যে দেখেন সোর্সটা, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করে আপনারা দেখবেন এই যে দেখেন ইনডেক্স ফাইল, এটা কোথায় আছে? এই ছবিটা কোথায় আছে? ওই IMG ফোল্ডারের ভিতর, তাই না? IMG ফোল্ডারের ভিতর, এবং এই ছবিটা, তো এই ছবিটার নাম আমরা হুবহু কপি করব। আর কোনো সময় ছবির মধ্যে কোনো সময় স্পেস আপনারা ইউজ করবেন না, বা কোনো ফাইলে আপনারা স্পেস ইউজ করবেন না, কারণ এতে অনেক সময় আপনারা ধরতে পারে না HTML। যেমন দেখেন এখানে আমরা দেখলাম স্পেস দিয়ে লিখলাম ফ্লাওয়ার, ঠিক আছে। এই যে দেখেন দুইটা কিন্তু আমরা স্পেস দিয়ে লিখছি, এটা কখনোই করবেন না। এটার বদল আমরা কি করতে পারি? আপনি চাইলে স্পেস এভাবে ইউজ না করে আপনি একটা হাইফেন, ঠিক আছে, অথবা একটা আন্ডারলাইন, অথবা এভাবে একটা আন্ডারলাইন দিবেন, মানে কোনো ফাঁকা রাখা যাবে না, কোনো ফাইলের মধ্যে আপনারা কোনো ফাঁকা রাখবেন না।
দেখেন এর আগেরটা দেখেন, ওই ফেসবুকের যে আইকনটা ওটার নিচে দেখেন আপনার কোনো ফাঁকা নাই, আছে ফাঁকা? ফাঁকা নাই, হয় হাইফেন দেওয়া অথবা হচ্ছে আপনার আন্ডারস্কোর দেওয়া। মনে থাকবে এই জিনিসটা? হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। তো আমরা এই ইমেজটা পুরাটা আমরা নাম হুবহু কপি করব, ঠিক আছে, যেন আমাদের ভুল না হয়। যদি একটা অক্ষর ভুল হয় আমাদের এটা পাবেন না, ঠিক আছে। এবার দেখেন এই যে রুট ফাইল, ঠিক আছে, রুট ফাইল থেকে এটা হচ্ছে আইএমজি এর ভিতর এই ইমেজটা। তো আমরা এটা কিভাবে সোর্স দিব দেখেন, এই যে আইএমজি ফোল্ডার, এই ফোল্ডারের ভিতর, হ্যাঁ, রুট ফাইল থেকে এই ফোল্ডারের ভিতর আপনার এই ইমেজটা আমরা আমরা শো করব, তাই না? এই যে দেখেন আমরা যদি এখন করি, এই যে দেখেন এটা শো হয়ে গেছে। শো হয়েছে কিনা? হ্যাঁ, শো হয়ে গেছে। তো তো এখানে আরেকটা ট্যাগ আছে, এই অল্টার ট্যাগ ইউজ করবেন সব সময়, ঠিক আছে। ALT অল্টার, এই অল্টার ট্যাগ আপনি কেন ইউজ করবেন? এটা এসইওর ক্ষেত্রে খুব ভালো, মানে খুব ভালো উপকার করে। এই ইমেজটা কি সম্পর্কে, ইমেজ অনেক সময় লোডিং হয় না, হ্যাঁ, বা কোনো কারণবশত শো হয় না, ঠিক আছে। ওই ইমেজ যদি শো না হয়, ঠিক আছে, তাহলে এই অল্টার ট্যাগের ভিতর যে লেখাটা লিখবেন ওই লেখাটা শো করবে। বুঝে গেল? যেমন এটা কি রিলেটেড? এটা হচ্ছে এলইডিপি প্রজেক্ট রিলেটেড। তো আমি লিখে দিলাম এলইডিপি প্রজেক্ট প্রজেক্ট। বুঝছেন অল্টার ট্যাগের এখানে কাজ কি? বুঝছেন আপনারা? অল্টার ট্যাগের কাজ হচ্ছে এটা এসইও, এসইওর ক্ষেত্রে সবচাইতে বেশি উপকার করে। দেখা যাচ্ছে আপনার অনেক সময় আপনার ইমেজ লোড হয় না, ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে আপনার ইমেজ লোড হয় না। যখন ইমেজটা লোড হয় না তখন এই যে এই অল্টার ট্যাগের ভিতর যে লেখাটা ওই লেখাটা শো করে। ফলে আমাদের যে ভিজিটররা দেখলে বুঝতে পারে যে এটা কি রিলেটেড ছবি, ঠিক আছে। আপনি যদি একটা ফ্লাওয়ারের ছবি দেন, এই অল্টার ট্যাগের ভিতর লিখে দিব যে ফ্লাওয়ার রিলেটেড ছবি, বা ওই রকমটা আপনি বুঝিয়ে দিবেন যে জিনিসটা কি রিলেটেড ছবি, যেন আপনার ছবিটা যদি শো নাও করে, ঠিক আছে, এই লেখাটা যেন শো করে, এই লেখাটা অল্টার ট্যাগের লেখাটা শো করবে, এবং এটা এসইওর জন্য খুবই উপকারী। বোঝা গেল জিনিসটা? এবার দেখেন, হ্যাঁ, এই ALT হচ্ছে আপনার অল্টারনেটিভ, ঠিক আছে। এটা হচ্ছে এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যখন একটা ছবি লিংক আপ করাবেন, অনেক সময় দেখা যায় যে ছবিটা শো হয় না, বুঝছেন। যখন ছবিটা শো না হয় তখন কিন্তু আপনি আপনার যে এই লেখাটা অল্টার ট্যাগের ভিতর যে লেখাটা ওই লেখাটা কিন্তু শো হয় বা লোডিং হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা একটা অ্যাট্রিবিউট। ঠিক এটা এটা হচ্ছে আমরা একটা লিংকের ভিতর, ঠিক আছে, লিংকের ভিতর এই ছবিটা দেব, যেন এই ছবিটাতে ক্লিক করলে আমার কাঙ্ক্ষিত একটা লিংকের মধ্যে চলে যায়, ঠিক আছে। তো অ্যাঙ্কর ট্যাগের লিখে আপনি ট্যাবে চাপ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা এখান থেকে আপনার গুগলের ওয়েবসাইট বা যে কোনো একটা ওয়েবসাইট আপনি যাই লিখতে চান, ঠিক আছে, এই ওয়েবসাইটটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমরা রেখে লিখে ফেললাম, এবং যে ইমেজ ট্যাগটা এটা হচ্ছে এই অল্টার ট্যাগের যে মাঝ বরাবর এখানে আমরা দিয়ে দিলাম। দেখি এটা রেজাল্ট কি হয়। এই দেখেন ইমেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ওই কাঙ্ক্ষিত পেজে চলে গেছে, দেখছেন?
মানে এটা হচ্ছে আমি ইমেজের সাথে লিংক আপ করালাম। একটা লিংক আমরা তো এভাবে দেখেন গুগলে চাপ দিলে গুগলের মধ্যে চলে যায়। আমরা আগে একটা লেখা লিখতাম, হ্যাঁ, ওই গুগল বা যে কোনো যে অর্ডার নাও, ঠিক আছে, এরকম একটা লেখা লিখতাম, ওই লেখার মধ্যে ক্লিক করার ফলে আমার একটা লিংকে চলে যেত, লিংক আপ করতাম। এখন আমি ওই কাজটা না করে ইমেজ লিংক আপ করে দিলাম। ইমেজের ভিতর এমন ভাবে লিংক আপ করলাম যেন আমি ইমেজটা ক্লিক করার সাথে সাথে সে একটা সাইটে আমাকে নিয়ে যায়, আমি যে সাইট চাই ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে। বুঝতে পারছেন? কোডটা আমি আবারও দেখাই। এটা অনেক সময় এটা ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যাচ্ছে আপনার ছবির মধ্যে আপনার ব্যাক লিংক আপনার তৈরি করে দেয়, যে আমরা একটা ছবিতে ক্লিক করলে ওইটা আপনার একটা সাইটে নিয়ে যায়। এটা আমরা অহরহ দেখতে পাই। এটা দেখেন, আমি যদি এই যে দেখেন ইমেজ ট্যাগটা, ইমেজ ট্যাগটা যদি আমি কেটে দিই, কেটে যদি মনে করেন এখানে একটা লিংক লিখলাম, দেখেন এই যে লিংক, এই লিংকে ক্লিক করলে কিন্তু আমার লিংকে চলে যাচ্ছে। আমরা কিন্তু এরকম শিখছি, তাই না? এখন আমরা ইমেজের মধ্যে ক্লিক করলে লিংকে চলে যাবে, ওইটা শিখবো। তো এটা খুবই সিম্পল প্রসেস। আপনি এই যে দেখেন লিংক, হ্যাঁ, এই লিংকটা আপনি কেটে দিবেন। ওই লিংক লেখাটার জায়গায় আপনি জাস্ট একটা ইমেজ বসায় দিবেন। ইমেজ বসায় দিবেন। আপনি ইমেজ যে ট্যাগটা, এই ট্যাগটা এটার ভিতর আপনি বসায় দিবেন। বসায় দিলে আপনার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আপনি যখন এই যে ইমেজ লিংক আপ হয়ে গেল, আপনি ইমেজে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটাতে চলে যাচ্ছে। এটার পার্থক্যটা হচ্ছে আমি এখানে আগে অর্ডার নাও, হ্যাঁ, বা ক্লিক নাও লিখতাম। এখন অর্ডার নাও বা ক্লিক নাও এর জায়গায় আমি জাস্ট একটা ইমেজ লিংক আপ করে দিলাম। কি বুঝতে পারছেন এবার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, রাইট, বুঝলি। বাট এখন দেখেন এই ইমেজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, না? এখন আপনি চাচ্ছেন না আমি এই ইমেজটা আরো ছোট করব, ঠিক আছে? তো এই ইমেজটা আপনি ছোট করতে পারবেন। এটা কি করে ছোট করবেন? এই ইমেজটা কি করে ছোট করবেন? সাইজটা চেঞ্জ করেন। আপনার ইনলাইন সিএসএস টা ইউজ করা হবে। বলতে একটা অ্যাট্রিবিউট আছে আপনার হাইট এবং উইডথ এবং হাইট, এটা আপনার একটা অ্যাট্রিবিউট। আমি যখন এই অ্যাট্রিবিউটটা লিখে দিব, এই ইমেজের ভিতর কিন্তু লেখা লাগবে। দেখেন ইমেজের ভিতর যে অ্যাট্রিবিউট, এটা কিন্তু আমি লিখে দিব। একটা হচ্ছে হাইট, ঠিক আছে? হাইট মানে এটা কতটুকু লম্বা হবে, এটা হিসাব হয় পিক্সেলে, ঠিক আছে? আপনি কোন পিক্সেল কি রকম এটা কিভাবে বুঝবেন? আপনি লেখা চেঞ্জ করবে। দেখেন 100 পিক্সেল, আপনি 100 লিখলেও হবে। এই যে দেখেন এটা হাইটটা এরকম হয়ে গেছে, পুরাটাই ছোট হয়ে গেছে, কারণ এটা ডিফল্ট হিসাবে হাইট এবং উইডথ দুইটাই ধরে নিছে, ঠিক আছে? এটা আপনি যখন হাইটটা ইউজ করবেন সেই সাথে WIDTH WIDTH, ঠিক আছে, এটাও ইউজ করবেন। এটা হচ্ছে প্রশস্ত, এটাও যদি আপনি 250 পিক্সেল দেন, ঠিক আছে? দেখেন চেঞ্জটা আপনি দেখেন, এই যে দেখছেন প্রশস্ত হচ্ছে 250 পিক্সেল আর হাইটে হচ্ছে 100 পিক্সেল, ঠিক আছে? আপনি এখন চাচ্ছেন না আমি হাইট আর একটু বড় করব, তো আপনি যদি হাইটটা আর একটু বড় করতে চান 100 জায়গায় আপনি 500 পিক্সেল দেন, ঠিক আছে? 500 পিক্সেল দিয়ে দেখেন কত বড় হয়। এই যে কত বড় হয়েছে হাইটটা, দেখছেন? এখন দেখতেছেন যে আপনার হাইটটা বড় হয়েছে, কিন্তু এই উইডথটা আরো বড় করা লাগবে, কারণ এটা সামঞ্জস্য না। তো আপনি উইডথটাও বড় করেন, এই 250 জায়গায় আপনি উইডথটা 700 দেন, ঠিক আছে? 700 পিক্সেল দিলেন, ঠিক আছে? দেওয়ার পরে দেখেন এই যে দেখেন, এবার কি এই ইমেজটা চেঞ্জ করা যাবে? বলতে ইমেজের সাইজটা কি চেঞ্জ করতে পারবেন আপনারা?
মেজারমেন্ট হচ্ছে আপনার ক্লায়েন্ট যেরকম বলে। আপনার ক্লায়েন্ট যদি বলে আমার ইমেজটা এতটুকু বড় রাখবেন, এতটুকু বড় রাখবেন, কিন্তু আমাদের যে মনিটর, আমাদের মনিটরের সাইজ হচ্ছে 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল, 1080 বাই 1920 পিক্সেল আমাদের যে স্ট্যান্ডার্ড মনিটর ওইটার সাইজ, বুঝছেন? এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের উপর নির্ভর করে, বা হচ্ছে আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে। আপনি যদি কোন একটা প্রোডাক্ট দেন, যারা দেখছেন না প্রোডাক্ট ছোট ছোট করে দিবেন, যখন আপনি ওই প্রোডাক্টটা ফুল ভিউ করবেন তখন কিন্তু প্রোডাক্টটা অনেক বড় করে আসে, বুঝছেন? এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে যে আপনি কি কাজে ইউজ করছেন বা কোন জায়গায় ইউজ করতেছেন, কোন পেজে ইউজ করতেছেন, ওইটার উপর। কি মনে থাকবে? আমরা এটার সাইজটা ছোট করে ফেলি, 400 বাই 200। আচ্ছা, দেখেন এখানে আমি ক্লিক করলে আমার একটা লিংকে চলে যাচ্ছে। এখন আমি যে একটু আগে শিখাইলাম যে ক্লিক করলে আপনার ডিফারেন্স লিংকে চলে যাবে, বলতে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং ওই ট্যাবে চলে যাবে। ওইটার জন্য কি অ্যাট্রিবিউট জানি আমরা ইউজ করছিলাম বলেন তো, বলেন। আচ্ছা আচ্ছা, টার্গেট। এই যে দেখেন টি লিখলে টার্গেট চলে আসছে। এটার মধ্যে শুধু ব্ল্যাঙ্ক লিখলে হবে না, আগে একটা আন্ডারস্কোর দিতে হবে, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এবার দেখেন, দেখি আমাদের কতটুকু হইলো। এই যে দেখেন চাপ দিচ্ছেন, এই যে নতুন ট্যাব ইউজ হয়েছে। দেখেন আপনার ট্যাব কোনো ক্ষতি হয় নাই। তা না হলে একই পেজে যদি ওপেন হয় তাহলে আপনার পেজের একটা হ্যাম্পার হবে। কি বোঝা গেল এতটুকু? কি ইমেজ লিংক আপনি আর কারো কোনো সমস্যা আছে থাকলে ফ্রাঙ্কলি বলতে পারেন। আচ্ছা, তাইলে কোনটা? এটা সেম সেম জিনিসটা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আমি এই যে ইমেজ যে লিংকটা, এটা মনে করেন যে আমার ইমেজ না, ইমেজটা আমি কেটে দিলাম, ঠিক আছে? আমরা এভাবে কি শিখছি, এই এই জায়গায় আমরা লিখতাম অর্ডার নাও, এরকমটা লিখতাম না আগে। ওই রকমটা লেখার ফলে দেখা যেত যে অর্ডার নাও, অর্ডার নাও ক্লিক করলে এই যে দেখেন একটা পেজ ওপেন হয়েছে, তাই না? এখন আমি চাচ্ছি যে এখানে অর্ডার নামের জায়গায় আমি পিকচার অ্যাড করব, অর্ডার নামের জায়গায় আমি পিকচার অ্যাড করব। যেন আমার পিকচারে, আপনি দেখবেন অনেক সাইটে পিকচারে ক্লিক করলেই আপনার লিংকে ঢুকে যায়, বা হচ্ছে কাঙ্ক্ষিত একটা লিংকে ঢুকে যায়। ঠিক এই অর্ডার নামের জায়গায় আমি পিকচার অ্যাড করব। পিকচার অ্যাড করব কিভাবে? পিকচারে যে কোডটা আছে, ঠিক আছে, এটা খালি এখানে বসে দিব। দেখেন আইএনজি, ওই ট্যাগের ভিতর দেখেন আইএনজি এ ফোল্ডার স্ল্যাশ, হ্যাঁ এই ফোল্ডারের ভিতর আপনার কি আছে, এই যে নাম, এই নামে হচ্ছে একটা পিকচার আছে, ঠিক আছে? তারপর অল্টার হচ্ছে এই পিকচারটা কোনো সময় যদি আপনার লোডিং করতে ফেলিউর হয় তাহলে আপনার এই অল্টার ট্যাগে আপনার সাহায্য করবে। এই পিকচারটা কি রিলেটেড এটা আপনি অল্টার ট্যাগের মধ্যে লিখে দিবেন, এই লেখাটা শো হবে, ঠিক আছে? আর হাইট হচ্ছে এটার হাইট কতটুকু হবে, আর উইথ WIDTH এটা হচ্ছে আপনার প্রশস্ত কতটুকু হবে। কি ক্লিয়ার? পিক্সেলের হিসাব, হ্যাঁ পিক্সেলের হিসাব। আর এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি নিজে নিজে এই লেখা বুঝবেন। আপনি 200 জায়গা 300 দেন, 300 দেওয়া দেখবেন আপনি কতটুকু বড় হয়েছে। হ্যাঁ, আপনার যদি পছন্দ না হয় তাহলে সাইজ একটু কমাবেন, আর একটু কমাবেন। এভাবে কমায় আপনি যখন কয়েকবার এই কাজটা করবেন আপনি নিজেই বুঝবেন যে আপনি কতটুকু স্ট্যান্ডার্ড মানে করতে চান বা কি করতে চান, বুঝছেন? আপনি কতটুকু বড় রাখবেন, ঠিক আছে? আপনি ওই মাপে লিখবেন। বোঝা গেল? ও আচ্ছা আচ্ছা, ওয়ালটা কি আবার কোথায় দিব?
আচ্ছা আচ্ছা, আবারও আমি বলি, অল্টার ট্যাগ হচ্ছে আপনার পিকচারটা কি রিলেটেড, কি রিলেটেড ওইটা আপনি লিখবেন। এখন এটা লেখার ফায়দা কি আপনার, আপনি কি উপকার পাবেন? এইটা লেখার একটা ফায়দা বা একটা উপকার হচ্ছে আপনার ইমেজটা যখন লোডিং হবে না, ঠিক আছে, তখন কিন্তু এরর দেখাবে বা ফেল দেখাবে বা হচ্ছে একটা ইমেজের ছোট একটা ছবির মতো এসে থাকবে, ঠিক আছে। তখন ওই ছবির পাশেই আপনার এই অল্টার ট্যাগের লেখাটা চলে আসবে। তখনই আপনার ক্লায়েন্টরা ফেল হলেও কেউ দেখে বুঝতে পারবে, লোডিং ফেল হলেও কেউ দেখে বুঝতে পারবে যে এই ইমেজটা কি রিলেটেড ইমেজ, ঠিক আছে। আপনার যদি ফ্লাওয়ার রিলেটেড ইমেজ হয়, আপনি অল্টার ট্যাগে ফ্লাওয়ার রিলেটেড ইমেজ লিখবেন। বা কোনো একটা যেমন আমার এই ছবিটা এলইডিপি প্রজেক্টের, এখানে আমি এলইডিপি প্রজেক্ট লিখে দিচ্ছি, যেন এই ইমেজটা আপনার যদি ফেলও হয়, লোডিং ফেলও হয়, এই লেখাটা দেখে যেন মানুষ বুঝতে পারে। বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে আমার ইমেজটা লোডিং ফেল হয়েছে কি না, এই যে দেখেন, কিন্তু দেখেন এলইডিবি প্রজেক্ট, একজন দেখে বুঝতে পারবো যে আরে এটা তো এলইডিবি প্রজেক্টের একটা ছবি মনে হয়েছিল। কি এখন ক্লিয়ার? দেখছেন, এই যে এলইডিবি প্রজেক্ট এসে পড়ছে। লোডিং যদি ফেল হয় কোনো কারণে, তাহলে এই অল্টার ট্যাগে লেখাটা চলে আসবে এবং মানুষ দেখে বুঝতে পারবে যে আপনার ছবিটা কি রিলেটেড, আপনি ওই রিলেটেড নাম দিবেন। আচ্ছা, আমরা ব্রেক দিব, ঠিক আছে। ব্রেক দিব হচ্ছে আপনার 11টার সময়। কয়টা বাজে? 10টা 48, আর 10 মিনিট পরে আমি ব্রেক দিব। এবার আপনাকে 10 কি 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 আইকন আবার বলেন, বুঝি নাই। ও আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা, এই আইকনটা, ঠিক আছে। এই আইকনটা আপনি ধরেন, এই আইকন না, আপনি অন্য একটা কিছুই নিবেন, ঠিক আছে। এই যে ফেসবুক যে আইকনটা, হুম, এটা সাইজ কত, সাইজ কি লেখা আছে? সাইজ হচ্ছে এই যে ডিটেল দেখেন, হাইট হচ্ছে 32 পিক্সেল, আর যেটা, হ্যাঁ, উইথ হচ্ছে 32 পিক্সেল, হাইট হচ্ছে 32 পিক্সেল লোগোটা, দেখছেন? দেখছেন আপনি এটা? তার মানে আইকন সবসময় যে হেডের যে আইকনটা, ওইটা আপনার 32 বাই 32 পিক্সেল হয়, বুঝছেন? এবার আপনার ফেসবুক লোড হতে না, আচ্ছা ধরেন ফেসবুকের লোগো আপনার ডাউনলোড করতে পারলেন না, সমস্যা নাই, এই যে এটা দিয়ে আমি দেখাই। আসতেছে না, আপনার ইয়েতে ভুল হয়েছে, ডাউনলোড করলে আপনার ইমেজ পাথে ভুল হয়েছে। আপনি দেখেন এটা কোন ফোল্ডারের ভিতর রাখছেন, কোন ফোল্ডারের ভিতর রাখছেন, এ দিয়ে এইচরেফ, এবং ওইটা টাইটেলের নিচে আপনি লিখবেন মেটা ট্যাগের নিচে টাইটেলের নিচে আপনি লিখে দেখেন তো, কারণ আমারটা তো আসতেছে, আমি যেটা দিচ্ছি ওইটাই আসতেছে, দেখেন তো, দেখেন এইচরেফ, এটা ইমেজ ফোল্ডার, ইমেজ ফোল্ডারের ভিতর আছে ওই আইকনটা এবং নাম, প্রত্যেকটা অক্ষর সেম হওয়া লাগবে। এখন দেখেন আপনি কোন ফোল্ডারের ভিতর রাখছেন। আপনি যদি ইমেজ ফোল্ডারের ভিতর না রাখা থাকেন, সরাসরি ইনডেক্স ফাইলের ভিতরে রাখা থাকেন, তাহলে এই ইমেজটা কাটা দিবেন, ইমেজ লেখা, ইমেজ লিস্ট লেখাটা কাটা দিবেন। বলেন। আচ্ছা 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 আচ্ছা, ওকে ফাইন, ভালো কথা। সমাজ, আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, এই যে ওকে, বুঝছি জিনিসটা। এই যে দেখেন,
আপনি দেখেন এই যে আমি এই ফাইলটা আপনাকে জিপ করে আপনাদের প্রোভাইড করে দিব, সমস্যা নাই। এই যে এটার মধ্যে ঢুকে দেখবেন, এই যে দেখেন এই ডক টাইপ কিসের জন্য? HTML ডকুমেন্টের ধরন নির্ধারণ করার জন্য, ঠিক আছে। HTML মানে এটা হচ্ছে প্রধান ট্যাগ, এটা লিখতে হবে। হেড মানে হেড আনার জন্য, বডি। আর এটা হচ্ছে কমেন্ট, ঠিক আছে। এই কমেন্টটা কিসের জন্য আমরা ব্যবহার করি বলেন তো? এই কমেন্টটা যখন আপনি ইউজ করবেন তখন কোনো লেখাই আপনার এখানে দেখাবে না, ঠিক আছে। এখানে দেখেন, এখানে যদি আমি হ্যাঁ এবিসিডি যদি আমি লিখি, দেখেন আমার কিন্তু ব্রাউজারে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমি আস্তে আস্তে বুঝাচ্ছি, এই যে ব্রাউজারে চলে আসছে এবিসিডি, দেখছেন। আপনি আপনার ইয়ার জন্য, সুবিধার জন্য এটা লিখবেন। আপনার যখন 1000 লাইনের কোড আপনি লিখবেন, ঠিক আছে, বা 500 লাইনের কোড লিখবেন, তখন আপনি যখন দ্বিতীয়বার এই জিনিসটা এডিট করতে বসবেন, তখন আপনি বুঝতেই পারবেন না যে ইমেজ সেকশন কোন জায়গায়, আপনার প্যারাগ্রাফ সেকশন কোন জায়গায়, বা কোনটা কি জিনিস, ওইটা আপনার বুঝতে কষ্ট হবে, ঠিক আছে। এই কারণে আপনি কমেন্ট, ঠিক আছে, কমেন্ট দিয়ে রাখবেন। এবার কমেন্টটা কিভাবে লেখে, ঠিক আছে, এটা হচ্ছে খুব সিম্পল ওয়ে। আপনি দুইভাবে লিখতে পারেন, ঠিক আছে। এক হচ্ছে আপনি আপনার কন্ট্রোলে চাপ দিয়ে যে স্ল্যাশের চাপ দিলেই হয়, দেখেন কন্ট্রোল প্লাস স্ল্যাশ, ঠিক আছে। এভাবে কমেন্ট লিখতে পারেন, অথবা আপনি নিজে সরাসরি এই কোডটাও লিখে দিতে পারেন। এই যে দেখেন লিখলাম, এই যে দেখছেন, আর এটার ভিতর লিখে দিলেন, ঠিক আছে। দেখেন ইমেজ সেকশন START স্টার্ট, ঠিক আছে। তার মানে আপনি এখানে ইমেজ সেকশনটা স্টার্ট করছেন। এখানে যদি 200 লাইনের বা 50 লাইনের কোডও থাকে, যেখানে ইমেজ সেকশন শেষ হবে সেখানে আপনি আবার কমেন্ট দিয়ে লিখে দিবেন, হ্যাঁ, ইমেজ সেকশন এন্ড, ঠিক আছে। তাহলে আপনি যখন দ্বিতীয়বার যখন আপনি জিনিসটা এডিট করতে যাবেন, আপনার 1000 লাইনের কোড, ঠিক আছে, আপনি যখন এডিট করতে যাবেন তখন আপনি এই কমেন্টের লেখা দেখলেই বুঝবেন এটা তো আমার ইমেজ সেকশন, হ্যাঁ, এটা এখানে শুরু হয়েছে, আচ্ছা এটা এই অবধি শেষ হয়েছে, ঠিক আছে। এটা আমার হচ্ছে টেবিল সেকশন, ঠিক আছে, এখানে শুরু হয়েছে ওইখানে শেষ হয়েছে, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ সেকশন। বুঝা গেল কমেন্ট কিসের জন্য ইউজ হয়? আর এটা হচ্ছে আপনার যে মেইন পেজটা, এই মেইন পেজের মধ্যে শো হবে না। এই কমেন্টে আপনি যাই লেখেন এটা কোনোদিন আপনার এই মেইন পেজের মধ্যে শো হবে না। এটা সবসময় আপনাকে বুঝিয়ে দিবে যে আপনি এ থেকে এত লাইনের ভিতর আপনি এই কাজটা করছেন। দ্বিতীয়বার আপনি যখন এডিট করবেন তখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে আচ্ছা এটা তো আমি এই কারণে করছি, এটা তো ওই কারণে করছি। আমি যে কোডগুলা লিখছি ওই কোডগুলা আবার আমি লিখে, ঠিক আছে, সুন্দর করে আপনাদের গ্রুপে আমি আপলোড দিয়ে দিব। কি বোঝা গেল? আপনারা কোনো টেনশন করেন না, ঠিক আছে। আচ্ছা, আপনি খুবই অস্থির হয়ে গেছেন বুঝতে পারছি। তো আমি আমি আমার প্রেজেন্টেশনটা স্টপ করি। এবার আপনি দেখেন ওই প্রেজেন্ট নাও ক্লিক করেন। ক্লিক করছেন? ডান সাইডে রাইট কর্নারে, হ্যাঁ রাইট ফাইন, জাস্ট গ্রেট। আপনি দেখান। আচ্ছা ইমেজ ফোল্ডার দেন, আপনি ক্লিক করেন, এই যে ফেসবুকের লেখাটা আপনি কপি করেন। এই ফেসবুকের লেখাটা, ফেসবুক আইকনের লেখাটা আপনি রিনেম করেন, করে পুরোটা কপি করেন। রিনেমে ক্লিক করেন, এই রিনেমে গিয়ে আপনি পুরো লেখাটা কপি করেন, পুরাটা কপি করেন আপনি,
কার্সর দিয়ে টান দিয়ে পুরোটা কপি করেন, হ্যাঁ কপি করেন, করছেন। এবার আপনি কোডে যান, ঠিক আছে, এই ইমেজের পরে আইএমজি ইমেজ, আচ্ছা এখানে পেস্ট করেন তো, পুরোটা কাইটা পেস্ট করেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইএমজি ইমেজ, আইসি, আচ্ছা আচ্ছা, দেখি এবার পেজটা রিফ্রেশ করেন তো। আচ্ছা আপনি ফোল্ডারে ঢুকেন তো আবার। হুম, এই যে ইকুয়াল, ইকুয়াল এটা দেখেন তো, ইকুয়াল তো। আচ্ছা আপনি 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 এটা কাটেন, এটা কাটা আবার ইয়া লেখেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, আপনি পুরাটা ট্যাগ কাটেন, এতে পুরাটা কাটে আবার নতুন করে লেখেন, দেখি এখন হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, আইএনজি স্পেস ফেসবুক। হ্যাঁ এবার সেভ করে দেখেন তো। এই যে দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এটা তো আপনার হেডার সেকশনে হবে, ঠিক আছে। হেডার সেকশনে আপনি দেখেন, আপনার উপরে তো ফেসবুক লেখা, আপনি কার্সারটা উপরে নেন, কার্সারটা একদম উপরে নেন, দেখেন ফেসবুক লেখার কাছে নেন। এই এই যে দেখেন, ঠিক আছে, ফেসবুকের এখানে আইকন কিন্তু চেঞ্জ হয়েছে, এটা তো উপরের আইকন চেঞ্জ হবে, আপনার বডিতে আসবে না, এটা ফেসবুক লেখার সাথে আইকনটা চেঞ্জ হবে, বুঝছেন জিনিসটা। জিনিসটা হচ্ছে আপনার এটা হেডারের অংশ, এটা ভাই বডির অংশ না। আপনি, আমি একটা কথা বলি, আপনি এই হেডার মানে হেড অংশের মধ্যে যা লিখবেন ওইটা হচ্ছে আপনার ওই হেড সেকশনে কাজ করবে, নতুন ট্যাব আমরা করি না, ওই ট্যাব সেকশনে কাজ করবে। আর বডির ভিতর যা দিবেন তা হচ্ছে বডিতে কাজ করবে। আপনি যে পৃথিবীর চিহ্ন ছবিটা দিচ্ছেন ওইটা আপনি বডিতে দিচ্ছেন পৃথিবীর ছবিটা, আর যেটা আপনি ফেসবুক আইকনের চিহ্নটা দিচ্ছেন ওইটা হেডে দিচ্ছেন, এবং এটা আপনার কাজ করছে। আপনি দেখেন ফেসবুকের সাথে কিন্তু ফেসবুকের একটা লোগো দেখা যাচ্ছে, আপনার একটা কাজ করছে, বুঝতে পারছেন। হুম, এটা হচ্ছে যে ফেসবুকের সাথে একটা ফেসবুকের লোগো আসছে না লেখার সাথে, এটাই আসবে, আসছে তো আপনার করতে ঠিকই আসছে, তাইলে আপনার তো হয়েছে, আপনার বোঝার ভুল হয়েছে। এখন আপনি বডির মধ্যে আপনি পৃথিবীর ছবিটা দিচ্ছেন, দিয়ে যদি আপনি বলেন যে বডির মধ্যে কেন আসবে না, আরে ভাই এটা তো হেড সেকশন, এটা তো আপনার ফেসবুক লেখার সাথে আসবে, এটা বডিতে আসবে কেন? আপনারা ঠিকই আছে, কি প্রবলেম আছে আর কোনো? আর কোনো প্রবলেম নাই। এবার আপনি যদি ফেসবুক লেখার সাথে ফেসবুকের আইকন না দিয়ে যদি অন্য একটা আইকন দেন, তাহলে ওই আইকনই ফেসবুকের সাথে আসবে। আপনি পৃথিবীর আইকনটা যদি দেন, ফেসবুক লেখার সাথে পৃথিবীর আইকনটাই আসবে ওই লিঙ্কে। এবার বোঝা গেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, stop করে দিন। ওকে ফাইন, প্রায় 11টা বেজে গেল। হুম, আমরা ফেরত এসে আমরা কিছুক্ষণে ব্রেক দিব। ওই ব্রেকের পর ফেরত এসে আমরা দেখব যে কি করে একটা লিস্ট বানানো যায়, ঠিক আছে, বিভিন্ন সংখ্যায়, হ্যাঁ বিভিন্ন লিস্ট, হ্যাঁ বা হচ্ছে ওইটা আমরা এসে শিখবো। হ্যাঁ বলেন, ব্রেক কি কিছুক্ষণ, 11টা বাজে তো, কিছুক্ষণের জন্য দেওয়া উচিত না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা এটা হচ্ছে আপনার লাস্টের ক্লাসগুলোতে, লাস্টের পার্ট, একদম লাস্টের পার্টগুলোতে ওই পার্টটাতে আরেকজন স্যার আসার কথা। আমাদের আমি 40টা ক্লাস করব, আর উনি হচ্ছে আপনাদের 10টা ক্লাস দিবে আর কি, ওই ফাইবারের উপর।
আপনার ফাইবার বা মার্কেট প্লেস সংক্রান্ত সব ক্লাস নেবে, বুঝা গেল? ওইটা এখন না, ওইটা তো কোর্সের শেষের দিকে। ওকে, তাহলে কতক্ষণ কতক্ষণ ব্রেক দেওয়া যায় আপনারা ঠিক করেন। হুম, 10 মিনিট? আচ্ছা আচ্ছা, তার মানে 11টা 2 বাজে আমরা ওই 11টা 10 বা 12টার মধ্যে ইনশাল্লাহ ফেরত আসবো। ঠিক আছে, এসে আমরা লিস্ট তৈরি করা দেখবো। ওকে, আল্লাহ হাফেজ।